করব তখন বেসিক্যালি আমরা যে সিস্টেমটা ডিজাইন করা হলো বা ক্রিয়েট করা হলো তার পারফরমেন্সটাকে ডিটারমাইন করবো, তার পারফরমেন্সটা জাস্টিফাই করবো। তো একটা হচ্ছে ডিজাইন আর একটা হচ্ছে অ্যানালাইসিস। তো আমাদের যেটা করতে হবে সামনে ফার্দার আমাদের মেইন কাজ হবে আমরা কন্ট্রোল সিস্টেমের বেসিক থিওরি গুলো বা বেসিক অংশগুলো দেখে আমরা আমাদের প্রয়োজন মতো কন্ট্রোল সিস্টেম ডিজাইন করার চেষ্টা করব বা করব। আমাদেরকে যেটা করতে হবে প্রথমে ডিজাইন করতে হবে, এরপরে সেই ডিজাইনটাকে অ্যানালাইসিস করে ফার্দার অপটিমাইজেশন দরকার কিনা, অর্থাৎ প্যারামিটার গুলোকে চেঞ্জ করা লাগবে কিনা বা অন্য কোনো ব্লক অ্যাড করা লাগবে কিনা সেগুলো আমরা ডিসাইড করব। অ্যানালাইসিস এবং ডিজাইনের কিছু অবজেক্টিভ আছে। কন্ট্রোল সিস্টেমের জন্য এই অবজেক্টিভটা হচ্ছে বেসিক্যালি তিনটা। সেটা হচ্ছে আমাদেরকে ডিজায়ার ট্রানজিয়েন্ট রেসপন্স তৈরি করতে হবে, স্টেডি স্টেট এররটা কমাতে হবে এবং স্টেবিলিটি অ্যাচিভ করতে হবে। অর্থাৎ আলটিমেটলি ট্রানজিয়েন্ট রেসপন্স লেভেল থেকে স্টেডি স্টেট বা স্টেডি স্টেট রেসপন্সে পৌঁছাতে হবে এবং সেই পৌঁছানোটার মধ্যে ইররের লেভেলটা যতটা কম হয় ততটাই ভালো। এবং ফাইনালি কি পরিমাণ স্ট্যাবিলিটি অ্যাচিভ করা সম্ভব ওভারঅল সিস্টেমটার মাধ্যমে সেটাকে চেক করতে হবে এবং আমাদের টার্গেট থাকবে সবসময় স্টেবল সিস্টেম ডিজাইন করা, আনস্টেবল সিস্টেম না। আমরা চাই সবসময় কন্ট্রোলের আমাদের যে ডিজাইন গুলো হবে সেগুলো যেন স্টেবিলিটিটাকে এনশিওর করে। বাউন্ডেড ইনপুটের জন্য বাউন্ডেড আউটপুট যেন আসে, জিরো ইনপুটের জন্য যেন জিরো আউটপুট আসে, এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি স্টেবিলিটির জন্য ফিচার। যদি এটা আনস্টেবল হয়ে যায় তাহলে আমার সিস্টেমে কলাপস হওয়ার সম্ভাবনা থাকবে, যদি না আনস্টেবল সিস্টেম নিয়ে কাজ করার কোনো প্রবলেম না থাকে। আরেকটা হচ্ছে কোনো সিস্টেম ডাইনামিক, it responds to an input by undergoing a transient response before reaching a steady state response that generally resembles the input. We have already identified these two responses. কন্ট্রোল সিস্টেমকে ডাইনামিক কেন বলা হচ্ছে? কারণ সে ফাইনাল স্টেডি স্টেট লেভেলে পৌঁছানোর আগে, স্টেডি অবস্থায় পৌঁছানোর আগে সে ট্রানজিয়েন্ট ধাপটা পার হয়ে আসবে। হতে পারে যে ট্রানজিয়েন্ট রেসপন্সটা একদম মানে স্টেডি স্টেট রেসপন্সে পুরোপুরি পৌঁছে দিতে পারবে না, সেক্ষেত্রে আমরা বলবো যে আমাদের সিস্টেমটা অ্যাকুরেট হয় নাই। কিন্তু তারপরেও প্রতিটা কন্ট্রোল সিস্টেমই এই দুইটা লেভেল ফলো করে, স্টেডি স্টেট এবং ট্রানজিয়েন্ট রেসপন্স। আচ্ছা আমি একটু রোল কল করি সবার। প্রথম অংশ আমরা একটু দেখলাম, এরপর আমরা দেখবো হচ্ছে এখন ট্রানজিয়েন্ট রেসপন্স কি জিনিস সেটা আমরা আগের দিন আলোচনা করছি। তারপর আবার আজকে একবার দেখবো ট্রানজিয়েন্ট, স্টেডি স্টেট রেসপন্স এবং ওভারঅল স্টেবিলিটি বলতে কি বোঝানো হচ্ছে। তার আগে আমি একটু রোল কল করে নিই। Attention please. 68. Roll 68. Fine Faisal. 72. লেভেল হয়ে থেমে যাওয়ার কথা, কিন্তু সে 7 ফ্লোরে না থেমে তার আগে থেমে যাচ্ছে অথবা তার উপরে গিয়ে থামতেছে। মানে আমাকে আমি লিফটের দরজা খোলার পরে পা বাড়িয়ে নর্মালি আমি বেরোয় আসতে পারছি না, আমাকে হয় উপরের থেকে জাম্প করতে হচ্ছে অথবা নিচ থেকে আর একটু পা উঁচু করে উঠতে হচ্ছে, অর্থাৎ আমার সিস্টেমটা স্টেডি স্টেট লেভেলে পৌঁছায় নাই। তো এটা আরেকটা বিষয় যেটা হচ্ছে স্টেডি স্টেট রেসপন্স, এবং এই জিনিসটাকেও মানে ডিজাইন করার সময় এই অবজেক্টিভটাকে অবশ্যই কনসিডার করে নিতে হবে। প্রথমে ট্রানজিয়েন্ট, দেন হচ্ছে স্টেডি স্টেট রেসপন্স, লাস্ট অফ অল যেটা আছে সেটা হচ্ছে স্টেবিলিটি। স্টেবিলিটি আলোচনা করতে গিয়ে যেটা প্রথমে লাগবে সেটা হচ্ছে একটা সিস্টেমের টোটাল রেসপন্স ডিপেন্ড করে দুইটা রেসপন্সের উপর, একটা হচ্ছে তার ন্যাচারাল রেসপন্স আর একটা হচ্ছে তার ফোর্সড রেসপন্স। ন্যাচারাল রেসপন্স যেটা সেটা আসলে আমরা যদি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বা পার্শিয়াল সলিউশন আমাদের মনে থেকে থাকে, ওখানে আমরা দুইটা পার্ট দেখছিলাম, একটা হচ্ছে হোমোজিনিয়াস সলিউশন আর একটা হচ্ছে পার্টিকুলার সলিউশন। ন্যাচারাল সলিউশনটা বা ন্যাচারাল রেসপন্সটা হচ্ছে বেসিক্যালি হোমোজিনিয়াস সলিউশন, আর পার্টিকুলার সলিউশনটা হচ্ছে আহ, আমাদের যে ফোর্সড রেসপন্স আছে সেই ফোর্সড রেসপন্সটা হচ্ছে পার্টিকুলার সলিউশন। এখন যেটা হয় একটা সিস্টেমের টোটাল রেসপন্স এই দুইটা রেসপন্সের কম্বিনেশন। যখন আমরা কন্ট্রোল সিস্টেমকে ইউজ করব তখন যেটা করতে হবে কন্ট্রোল সিস্টেমের যে ক্রাইটেরিয়া, ডিজাইন ক্রাইটেরিয়া, সেখানে অবশ্যই আমার ন্যাচারাল রেসপন্সটাকে একটা পর্যায়ে গিয়ে জিরো হয়ে যেতে হবে, এবং যদি জিরো নাও হয় তাহলে অসিলেট করতে হবে।
এখন এই কথাটা কার জন্য আসলে বলা হচ্ছে? আমরা এতক্ষণ ধরে দেখতেছি, আলোচনা করতেছি স্টেডি স্টেট রেসপন্স আর হচ্ছে আহ কি বলে ট্রানজিয়েন্ট রেসপন্স। এখন আবার বলতেছি ন্যাচারাল রেসপন্স এবং ফোর্সড রেসপন্স এর কথা। বিষয়টা হচ্ছে আমাদের ন্যাচারাল রেসপন্সটাই আসলে ট্রানজিয়েন্ট রেসপন্স। যদি আর কোনো ইনিশিয়াল কন্ডিশন বা অন্য কিছু না থাকে তাহলে আমি ন্যাচারাল রেসপন্সটাকে ট্রানজিয়েন্ট রেসপন্স হিসেবে কনসিডার করতে পারবো। এবং সেক্ষেত্রে কি হবে, ন্যাচারাল রেসপন্সটা ট্রানজিয়েন্ট রেসপন্সটা যেমন সিস্টেম যখন স্টেডি স্টেট লেভেলে পৌঁছায় তখন সে আর মানে তখন সিস্টেমটা লেভেল হয়ে গেছে, তখন আর কোনো ট্রানজিয়েন্ট নাই, তখন ট্রানজিয়েন্টটা জিরো। একইভাবে ন্যাচারাল রেসপন্সের কথাতেও একই কথা বলা যায়, হয় ন্যাচারাল রেসপন্সটাকে সময়ের সাথে জিরো হয়ে যেতে হবে, অথবা ন্যাচারাল রেসপন্সের একটা লেভেল অফ অসিলেশন থাকবে। অর্থাৎ সে জিরো হচ্ছে না, আবার সে অ্যাব্রাপ্টলি আপ ডাউনও করবে না, সে একটা অসিলেশন লেভেলের মধ্যে ঘুরতে থাকবে, যাতে আমার আউটপুটটা বা আমার ডিজায়ার্ড রেজাল্টটা খুব বেশি ডেভিয়েট করতে না পারে। সো যে সিস্টেমটা ন্যাচারাল রেসপন্সটা ফোর্স রেসপন্সের থেকে অনেক বেশি বড় হবে, সেই সিস্টেমে আসলে আর কোনো কন্ট্রোল থাকবে না, এবং সেই সিস্টেমটাকে বলা হবে, সেই সিস্টেমটা আসলে সেলফ ডিস্ট্রাকশনের দিকে যাচ্ছে। এবং আমরা দেখছি যে এইসব ক্ষেত্রে ইনস্টেবিলিটির পরিমাণ বেশি, বা এইসব সিস্টেম গুলো আসলে ইনস্টেবল, যেখানে ন্যাচারাল রেসপন্সটা কখনোই জিরো হয়ে যাচ্ছে না, এটা বাড়তেই আছে এবং এটা এক পর্যায়ে ফোর্স রেসপন্সের থেকে বেশি হয়ে যাচ্ছে। আবার যেসব সিগন্যালের যেসব সিস্টেমের এই প্রবলেমটা নাই, দ্যাট মিনস তারা এক সময় গিয়ে ন্যাচারাল রেসপন্সকে জিরো করে ফেলবে, অথবা যেকোনো একটা রেঞ্জ অফ ভ্যালুর মধ্যে ন্যাচারাল রেসপন্সটা অসিলেট করতে থাকবে, সেই সব ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এই সিস্টেমটা স্টেবল। Control system must be designed to stable. That is, the natural response must decay to zero as time approaches infinity or oscillate. In many systems, the transient response can be plotted as a time response and which will represent a natural response. So এখানে কয়েকটা কথা বললাম। এক নম্বর হচ্ছে কন্ট্রোল সিস্টেমকে আমরা চেষ্টা করবো ডিজাইন করতে সবসময় স্টেবল আকারে, এবং ন্যাচারাল রেসপন্সকে একটা সময় আগাতে আগাতে তাকে জিরো হয়ে যেতে হবে। বিকজ সে যদি জিরো হয়ে না যায় তাহলে সেই সিস্টেমটাকে আমরা স্টেবল সিস্টেম বলতে পারবো না। এবং উম, আমরা এই জিরোনেসটা কাটানোর জন্যই আলটিমেটলি অনেক ক্ষেত্রেই যেটা করা হয় সেটা হচ্ছে আমাদের চেষ্টাটা থাকবে ন্যাচারাল রেসপন্সটাকে যেন কোনোভাবেই আমরা আনকন্ট্রোলড অবস্থায় বাড়তে দিতে না পারি বা বাড়তে না দেই। আমাদের যেটা টার্গেট থাকবে সেটা হচ্ছে আমাদের ডিজাইনের প্যারামিটার গুলো এমন ভাবে চুজ করতে হবে যাতে ন্যাচারাল রেসপন্সটা কখনোই আনলিমিটেড না হয়। আদার কিছু কনসিডারেশন আছে কন্ট্রোল সিস্টেম ডিজাইনের ক্ষেত্রে, তার মধ্যে একটা হচ্ছে হার্ডওয়্যার সিলেকশন, দেন আছে মোটর সাইজিং টু ফুলফিল পাওয়ার রিকোয়ারমেন্ট এন্ড চয়েস অফ সেন্সর ফর অ্যাকুরেসি। আমরা যখন কন্ট্রোল সিস্টেম ডিজাইন করবো তখন আমরা এই জিনিসগুলোকেও আবার মাথায় নিব ওই আগের তিনটা কনসিডারেশনের সাথে। আরেকটা বিষয় হচ্ছে মানে আমার অ্যাকুরেট হইতে হবে, আমি যে আগেই বললাম অ্যাকুরেসি, achieving stability and accuracy in transient responses cannot be accurate, but steady state response it must tend to be accurate. একই সাথে আমাকে স্টেবিলিটিটাও মেনটেন করতে হবে। প্লাস হচ্ছে আরো যেটা লাগবে সেটা হচ্ছে ফিনান্সিয়াল ইস্যু। কন্ট্রোল সিস্টেম ডিজাইনের ক্ষেত্রে ফিনান্সিয়াল ইস্যু খুব বড় একটা ইফেক্ট ফেলে, বিকজ এগুলো কোনো ছোট ধরনের কন্ট্রোল সিস্টেম কোনো ছোট আইটেম নিয়ে কাজ করছে না, এখানে সবকিছুই বড় বড়, অনেক বড় একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে আমি একটা কন্ট্রোল সিস্টেম স্থাপন করতেছি। এখন আমার ইচ্ছা করতেছে আমি এখান থেকে নিয়ে যাবো বা অন্য কোথাও এটাকে ইউজ করবো বা অন্য কোনো কিছু করব, সেক্ষেত্রে আমাকে এই সিস্টেমটাকে চেঞ্জ করে ফেলতে হবে বা সিস্টেমের কিছু হার্ডওয়্যারকে সরাতে হবে। তো সেসব ক্ষেত্রে ফিনান্সিয়াল ইস্যু গুলো আসবে। সো ফিনান্সিয়াল ফ্যাক্ট কন্ট্রোল সিস্টেম ডিজাইনের একটা গুরুত্বপূর্ণ অ্যানালাইটিক্যাল মানে ডিজাইন প্রসেস বা ডিজাইন ক্রাইটেরিয়া। এরপরে যেটা আছে সেটা হচ্ছে লাস্ট যেটা, সেটা হচ্ছে রোবাস্ট ডিজাইন। ওই যে বললাম আমরা ফিনান্সিয়াল কনসিডারেশন করে এবং আগের তিনটা প্যারামিটারকে কনসিডার করে অ্যাকুরেসি লেভেল, সেন্সরের অ্যাকুরেসি লেভেল চিন্তা করে আমরা প্যারামিটার ডিজাইন করলাম, অপটিমাইজ করলাম এবং প্যারামিটার ডিমান্ড দিয়ে সেগুলোকে নিয়ে তারপরে একটা হার্ডওয়্যার ডিজাইন করে ফেললাম। কিন্তু সমস্যা হচ্ছে যে এই প্যারামিটার হয়তো বাংলাদেশে খুব রেয়ার জায়গায়, রেয়ার মানুষের কাছে বা রেয়ার কোনো প্রতিষ্ঠানের কাছে পাওয়া সম্ভব। এবং আমরা যে সিস্টেমের যে প্যারামিটার গুলো ইউজ করতেছি, যে আমার সার্কিট গুলো ইউজ করছি, সেগুলো দেখা গেল যে বাইরের টেম্পারেচারের সাথে বা বাইরের নয়েজের সাথে অনেক বেশি রিলেটেড। যত বেশি রিলেটেড হবে তত কম
আহ, এর মানে সেন্সিটিভিটি থাকবে হচ্ছে তত বেশি। মানে যত একটা ওপেন লুপ সিস্টেমের কথা যদি আমরা চিন্তা করি, ওপেন লুপ সিস্টেমে প্যারামিটার গুলো খুব বেশি সেন্সিটিভ, কারণ তার আশেপাশে ডিস্টারবেন্স খুব সহজেই এই ওপেন লুপ সিস্টেমটা নিবে এবং সেটাকে অ্যামপ্লিফাই করার চেষ্টা করবে। কিন্তু ক্লোজ লুপ সিস্টেমে এরকম কোনো কিছু হবে না, কারণ ক্লোজ লুপ সিস্টেমে এই আহ, সুতাটাই মানে এই অংশটাই বাদ পড়ে যাচ্ছে বলতে ক্লোজ লুপ সিস্টেমের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এই স্টেডি স্টেট সেন্সিটিভিটিটা প্যারামিটার গুলোর খুবই কম থাকবে, কারণ তারা একটা ফিক্সড অবস্থায় আছে। তাদেরকে বাইরে থেকে হ্যাম্পার করা তাদের পারফরমেন্সে খুব বেশি ডিফিকাল্ট হবে। সো এই জন্য এটা আরেকটা ডিজাইন অবজেক্টিভ, সেটা হচ্ছে আমার ডিজাইনটাকে হতে হবে রোবাস্ট, সেন্সিটিভিটি হতে হবে কম উইথ দ্য প্যারামিটার অর ডিজাইন অবজেক্টিভ চেঞ্জেস। if the objective is change then পুরা সিস্টেমটাই চেঞ্জ হয়ে যাবে, বাট তার আগ পর্যন্ত আমাকে এগুলো মাথায় রাখতে হবে। এরপর যেটা আছে সেটা হচ্ছে ডিজাইন প্রসেস। একটা কন্ট্রোল সিস্টেম ডিজাইনের জন্য আমাদেরকে 6টা ধাপ পার হতে হবে। এই 6টা ধাপ পার হয়ে ফাইনালি আমরা কন্ট্রোল সিস্টেম ডিজাইন করতে পারবো। মনে হচ্ছে শুনে হয়তো অনেক বড় বড় ম্যাথ, বাট আলটিমেটলি অত বড় হবে না ম্যাথ গুলা, কিন্তু হবে, ম্যাথ থাকবে অনেক বেশি। স্টেপ ওয়ান যেটা সেটা হচ্ছে, এইটা হচ্ছে সবগুলোই কন্ট্রোল সিস্টেম ডিজাইনের স্টেপস। আগেরটা ছিল কন্ট্রোল সিস্টেমের ডিজাইন অবজেক্টিভ, অ্যানালাইসিস এন্ড ডিজাইন অবজেক্টিভ। স্টেপ ওয়ান হচ্ছে ডিটারমাইন এ ফিজিক্যাল সিস্টেম এন্ড স্পেসিফিকেশন ফ্রম দ্য রিকোয়ারমেন্ট। আমাদেরকে যখন কন্ট্রোল সিস্টেম ডিজাইন করতে, কোনো একটা সিস্টেম ডিজাইন করতে বলা হবে, তখন অবশ্যই সেখানে কিছু স্পেসিফিকেশন দেওয়া থাকবে যে এই স্পেসিফিকেশন অনুযায়ী আমাকে ডিজাইন করতে হবে। এরপর একটা ফাংশনাল ব্লক ডায়াগ্রাম আমরা করলাম বা করছি, কতদিন করছি। এরপরে হচ্ছে এই যে ফাংশনাল ব্লক ডায়াগ্রামটা, সেটা থেকে এই যে আলটিমেটলি যে ইনপুট প্যারামিটার যেটা আছে সে কনভার্ট হয়ে যাবে স্কিমেটিকে, ট্রান্সফর্ম দ্য ফিজিক্যাল সিস্টেম ইনটু এ স্কিমেটিক এন্ড ইউজ দ্য স্কিমেটিক টু অবটেইন এ ব্লক ডায়াগ্রাম। এই স্কিমেটিক মানে আমরা যে ব্লকটা তৈরি করে আনতেছি, এটাই এই যে ব্লক ডায়াগ্রামের পরে আমরা যে সিস্টেমটা ডিজাইন করব এখন, সেখানে আমরা যে ওই যে ট্রান্সডিউসার যে পোর্শনটা ছিল কাইন্ড অফ ওইরকম একটা বিষয় ট্রান্সফর্ম করে ফেলবো ফিজিক্যাল সিস্টেমটাকে স্কেমেটিকে। এবং এই স্কেমেটিকটা ধরে এখন আমরা নতুন করে আরেকটা ব্লক তৈরি করব এবং এখানে সিগন্যাল ফ্লো গ্রাফ এবং স্টেট স্পেস রিপ্রেজেন্টেশন থাকবে, যেটা আমরা সামনের দিকে দেখব। এই অংশটা আসলে এই ইনপুট এবং আউটপুটের মধ্যে যে প্ল্যান বা সিস্টেমটা সেটার কাজ করছে। একইভাবে যদি এখানে একের বেশি মাল্টিপল ব্লক থাকে, তাহলে ব্লকেরা এখন মারামারি করে রীতিমতো। আচ্ছা, সো এখানে ব্লকের যে বিষয়টা সেটা হচ্ছে একটা ব্লক হতে পারে অথবা মাল্টিপল ব্লকও হতে পারে। যদি মাল্টিপল ব্লক হয় তাহলে মাল্টিপল ব্লক গুলোকে রিডিউস করে একটা ব্লকে আনতে হবে, যেটা হচ্ছে স্টেপ 5। সো স্টেপ ওয়ানে আমি আমার প্যারামিটার ডিফাইন করলাম, আমাকে কি করতে হবে সেই জন্য আমি প্যারামিটার গুলো চিন্তা করলাম। এরপর আমি একটা ব্লক ডায়াগ্রাম আঁকবো, যে ব্লক ডায়াগ্রামটা বেসিক্যালি এখানে কোনো ম্যাথমেটিক্যাল পোর্শন থাকছে না, এটা হচ্ছে জাস্ট একদম সিস্টেমের বেসিক ব্লক ডায়াগ্রাম। এরপর এই ব্লক ডায়াগ্রাম থেকে আমার যে ইনপুট প্যারামিটারটা লাগবে সেটা অবশ্যই ইলেকট্রিক্যাল ইনপুট মোডে যদি না থাকে আমরা সেটাকে ট্রান্সফর্ম করে নিব, এবং এই ট্রান্সফরমেশনটা একটা স্কেমেটিকের মাধ্যমে আমরা আরেকটা ব্লক ডায়াগ্রাম তৈরি করার জন্য ব্যবহার করব। এখন এই যে ব্লক ডায়াগ্রামটা আছে এখানে আসবে হচ্ছে সেই ম্যাথমেটিক্যাল ডেফিনেশন বিটুইন দ্য ইনপুট এন্ড আউটপুট। এটা হতে পারে যে এই ব্লক ডায়াগ্রামটা সিঙ্গেল ব্লক না, সেখানে বেশ কিছু ব্লক আছে, এরকম হতেই পারে। সেক্ষেত্রে মাল্টিপল ব্লক গুলাকে রিডিউস করে একটা ব্লক করতে হবে। আর লাস্ট অফ অল হচ্ছে আমি আমার সিস্টেমটাকে অ্যানালাইজ করবো, ডিজাইন করবো এবং টেস্ট করবো। টেস্ট করে দেখবো আমি যে রিকোয়ারমেন্ট গুলোর জন্য যে ধরনের প্যারামিটার গুলো নিয়েছিলাম সেরকম রেজাল্ট সে দিতে পারছে কিনা। যদি না পারে তাহলে আমি তাকে ঘুরিয়ে আবারও নতুন করে ডিজাইন করার বা ডিজাইন অপটিমাইজেশন করার চেষ্টা করবো। এই হচ্ছে আমার কন্ট্রোল সিস্টেম ডিজাইনের টোটাল 6টা স্টেপ। তার মধ্যে প্রথমটা ডিটারমাইন a physical system and specifications from the environment, then draw a functional block diagram, create a schematic, first for transform the blocks input and then create the schematic, and from the schematic আমাদেরকে বের করতে হবে হচ্ছে ফাইনাল ম্যাথমেটিক্যাল ডিরাইভেশন সহ যে ডেফিনেশন সহ যে ব্লক ডায়াগ্রামটা ইনপুট এবং আউটপুটের মধ্যে সেটা। এবং এই ব্লকটা একটা হবে না, এটা মাল্টিপল ব্লক নিয়েও হতে পারে। লাস্ট অফ অল আমরা যে প্যারামিটার গুলো নিয়ে আসলাম সেই প্যারামিটার গুলোকে আমরা ইউজ করে যে রেজাল্টটা পাচ্ছি সেটাকে অ্যানালাইজ করে দেখবো, আবার নতুন করে যদি এখানে কিছু চেঞ্জ করা লাগে তাহলে নতুন করে ডিজাইনটা চেঞ্জ করবো এবং আবারও টেস্ট করে দেখবো এবং ফাইনাল রেজাল্টের দিকে আগাবো। তো এই হচ্ছে আমাদের কন্ট্রোল সিস্টেম ডিজাইনের 6টা ধাপ।
তো এইখানে আমাদের আমরা ফার্স্ট চ্যাপ্টারটা শেষ করছি। আলটিমেটলি আমরা যা করলাম, আমরা দেখলাম হচ্ছে কন্ট্রোল সিস্টেমের একদম বেসিক ডেফিনেশন, কন্ট্রোল সিস্টেম ইঞ্জিনিয়ারিং এর ডেফিনেশন, বিভিন্ন রকম কন্ট্রোল সিস্টেম এবং বিভিন্ন রকম কন্ট্রোল সিস্টেম ইঞ্জিনিয়ারিং, গুড যেটা ফিচার অফ দ্য কন্ট্রোল সিস্টেম, যেকোনো একটা কন্ট্রোলের একটা ফিচার গুলো কি কি হতে পারে এবং ডিফারেন্স গুলো কি কি হতে পারে, ওপেন লুপ এবং ক্লোজ লুপ সিস্টেমের ডিফারেন্স গুলো কি হতে পারে, যে দুইটা সিস্টেম আসলে হচ্ছে বেসিক সিস্টেম। ক্লাস নিচ্ছে, ক্লাস নিচ্ছে। তো এটা একটা ছিল। তারপরে হচ্ছে আমরা দেখলাম অ্যানালাইসিস এবং ডিজাইন অবজেক্টিভ, যে আমাদের একটা বেসিক কন্ট্রোল সিস্টেম ডিজাইনের অবজেক্টিভ এবং অ্যানালাইসিস অবজেক্টিভ গুলো কি হওয়া উচিত। তার মধ্যে তিনটা বিষয় ছিল: ট্রানজিয়েন্ট রেসপন্স, স্টেডি স্টেট রেসপন্স এবং স্টেবিলিটি অ্যাচিভমেন্ট। তার সাথে আরো অ্যাড হয়েছিল সেন্সরের অ্যাকুরেসি, সেন্সিটিভিটি, এরপর হচ্ছে ডিজাইনের রোবাস্টনেস। এই সবকিছু কন্ট্রোল চিন্তা করে আমাদেরকে সিস্টেম ডিজাইন করতে হবে। আর এরপর আমরা লাস্ট দেখলাম হচ্ছে কন্ট্রোল সিস্টেম ডিজাইন ছয়টা স্টেপ। স্টেপ ওয়ানে যেটা, সেটা হচ্ছে আমাদের যে ফিজিক্যাল প্যারামিটার গুলো আছে সেগুলোকে ডিসাইড করে নিয়ে একটা ব্লক ডায়াগ্রাম করে নিতে হবে। আর এরপরে হচ্ছে আমরা যে ব্লক ডায়াগ্রামটা তৈরি করব, সেই ব্লক ডায়াগ্রাম থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা স্কেমেটিক বের করব। স্কেমেটিক বের করার নিয়ম হচ্ছে আমরা আগে ট্রান্সফর্ম করব সিস্টেমের ইনপুটকে ইলেকট্রিক্যালে কনভার্ট করে দিয়ে আমরা স্কেমেটিকটা বের করব। স্কেমেটিকটাই আলটিমেটলি আমাদেরকে ফাইনাল ব্লক ডায়াগ্রাম, সিগন্যাল ফ্লো গ্রাফ হতে পারে, ডায়াগ্রাম হতে পারে এমনি, সেই ব্লক ডায়াগ্রামটা আমরা তৈরি করব এবং এই ব্লকটা মাল্টিপল ব্লক দিয়েও হতে পারে। আমরা দেখবো যে সব সিস্টেমের যে একটা ইনপুট এবং আউটপুট আর তার সাথে আর কিছু নয়, এই বিষয়টা মানে এরকম নাও হতে পারে, মাল্টিপল ব্লক থাকা সম্ভব। আর লাস্ট অফ অল হচ্ছে আমরা এই যে এত কিছু বের করলাম, এই সবগুলোকে নিয়ে আমরা সিস্টেমটাকে ডিজাইন করার পরে তার পারফরমেন্সটা অ্যানালাইজ করে দেখবো অবশ্যই। যদি অ্যানালাইজেশন এর মাধ্যমে পাওয়া রেজাল্টটা ঠিক হয়, তার মানে আমরা এটাকে রেখে দিব এভাবে। আর যদি না হয় তাহলে আমরা আবারও প্যারামিটার অপটিমাইজ করবো এবং দরকার পড়লে হার্ডওয়্যারকেও চেঞ্জ করতে হতে পারে। এই হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার। এরপরে যেটা, সেটা হচ্ছে আমরা সেকেন্ড চ্যাপ্টারে চলে যাব। এরপরে ম্যাম আমাদের আমরা চ্যাপ্টার হচ্ছে একটু, হ্যাঁ বলো। ম্যাম আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মটা যদি আমরা ফিজিক্যাল ক্লাসে শুরু করতে পারতাম তাহলে ভালো হতো আমাদের বোঝার জন্য। ল্যাপ্লাস আসলে বেশি কিছু বোঝানোর মতো সময় পাওয়া যাবে না আমরা, কারণ ল্যাপ্লাসের থেকে পরের যে অংশ মানে ট্রান্সফার ফাংশন, সেটা অনেক বেশি বড় হবে। ল্যাপ্লাসে আমরা শুধু বেসিক ফর্মুলা গুলো দেখবো, যে এই ফর্মুলা গুলো ছিল। বাট আমাদের ট্রান্সফার ফাংশনের বিষয়টা আমরা আলটিমেটলি থিওরি ক্লাসে মানে ফিজিক্যাল ক্লাসে শুরু করবো। এখন আমরা জাস্ট ল্যাপ্লাসটা শুরু করি। মানে ল্যাপ্লাসের বেস ওই ফর্মুলা গুলো আগের গুলো সেগুলোই শুধু দেখা। এটা নিয়ে ডিটেইল করার মতো সময় এখানে পাওয়া যাবে না, আর এখানে ডিটেইলের সুযোগ নেই। আমাদের লাগবে যেখানে থেকে শুরু, সেটা হচ্ছে ট্রান্সফার ফাংশন, যেটা আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ ফিজিক্যালি দেখা শুরু করবো। ঠিক আছে। তো ইন সেকেন্ড চ্যাপ্টার যেটা, সেই সেকেন্ড চ্যাপ্টারের টাইটেলটা হচ্ছে মডেলিং ইন দ্য ফ্রিকোয়েন্সি ডোমেইন। এবং এখানে আমরা শিখবো কি কি, আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের বেসিক আইডিয়া গুলো জানবো, ইনভার্স ল্যাপ্লাস গুলো দেখবো। এরপরে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ট্রান্সফার ফাংশন কিভাবে বের করা যায় এবং কিভাবে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করা যায় সেটা দেখবো। লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক, ট্রানজিশনাল মেকানিক্যাল নেটওয়ার্ক এবং রোটেশনাল মেকানিক্যাল নেটওয়ার্কের জন্য ট্রান্সফার ফাংশন বের করা দেখবো। এরপর আমরা যদি সময় থাকে, গিয়ার সিস্টেম উইথ লস অ্যান্ড ফর গিয়ার সিস্টেম উইথ নো লস, যদি সময় থাকে আমরা দেখবো। তবে উপরের গুলাই হচ্ছে মেইনলি জরুরি। আর লাস্ট অফ অল ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেম, প্রডিউস অ্যানালগাস ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল সার্কিট, যদি পসিবল হয় আমরা দেখবো। লিনিয়ার এডিশন না হলে নাই। তো এখানে বেশ কিছু টপিক আছে এবং টপিক গুলো অনেক বড় বড়, কভার করতে বেশ ভালোই মানে আমাদের দ্রুত কভার করার চেষ্টা করতে হবে, যেটা আমি আশা করছি যে ফিজিক্যাল ক্লাসে আমরা করতে পারবো। তো এখানে আমাদের যেটা প্রথমে লাগবে সেটা হচ্ছে, এই যে আমরা ব্লক ডায়াগ্রামের কথা বললাম, ইনপুট আউটপুটের কথা বলছি, সেটাকে যদি আমাদের ল্যাপ্লাসের ভাষায় আমরা নিয়ে আসতে চাই, তাহলে এক সাইডে হচ্ছে আমরা দিব রেফারেন্স ইনপুট দ্যাট ইজ আর টি, আর পাশে দিব হচ্ছে রেফারেন্স আউটপুট দ্যাট ইজ এস আর। সো ইনপুটটা হচ্ছে আরটি, মাঝখানে হচ্ছে সিস্টেম, আউটপুটটা হচ্ছে সিটি। সো যখনই আমরা ইনপুট আউটপুট চিন্তা করবো, আমরা আরটি এবং সিটি নিয়ে কনসিডার করবো। এটা যদি আমাদের যে ব্লক ডায়াগ্রামটা দেখা যাচ্ছে এরকম যদি হয়, মানে একটা সিস্টেম একটা ব্লক, তাহলে একটা বিষয়।
আরেকটা হতে পারে যে নিচের যে সিস্টেমটা একটার পর একটা ৩ টা সাবসিস্টেম কে ক্যাসকেড করে কাজটা করা হয়েছে। সো আল্টিমেটলি এরকম করেও আমাদেরকে চলতে হতে পারে। সো ২ জায়গায়ই আমার ইনপুট হচ্ছে R এবং আউটপুট হচ্ছে C, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। R হচ্ছে রেফারেন্স ইনপুট আর C দাঁড়াবে হচ্ছে কন্ট্রোল ভেরিয়েবল বা কন্ট্রোল আউটপুটের জন্য। তো আমরা যদি দেখি এখন তোমরা কি দেখতে পাচ্ছ? শেয়ারিং কি পজ হয়ে গেছে? উম আবার শেয়ার দিচ্ছি ঠিক করে। সো ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি মনে থাকে, ল্যাপ্লাস ট্রান্সফর্মের কাজ ছিল কি টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যাওয়া। এবং তার জন্য কাজটা কি করা লাগতো? এই যে ল্যাপ্লাসের যে ডেফিনিশনটা দেওয়া আছে সেটা হচ্ছে ল্যাপ্লাস অফ ft ইকুয়াল টু f অফ s। f অফ s হচ্ছে ft এর একটা ইন্টিগ্রেশন হবে উইথ রেসপেক্ট টু t e টু দি পাওয়ার মাইনাস st dt, যেখানে আমার লোয়ার লিমিট হচ্ছে 0 মাইনাস এবং আপার লিমিট হচ্ছে ইনফিনিটি। এবং এখানে s যেটা আছে সে হচ্ছে একটা কমপ্লেক্স ভেরিয়েবল সিগমা প্লাস জে ওমেগা। এবং এখানে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে এই যে জিরো মাইনাস যে লিমিট, সেই জিরো মাইনাস লিমিটটা কেন দেওয়া হচ্ছে? কারণ যদি কোনো ফাংশনের রেজাল্ট t ইকুয়াল টু জিরোতেও ডিসকন্টিনিউয়াস থাকে, তারপরও যেন এটাকে আমরা ইন্টিগ্রাল করতে পারি, ল্যাপ্লাস বের করতে পারি। ঠিক আছে, একটু ওয়েট করো। তো আমাদের বিষয় হচ্ছে এটা যে ল্যাপ্লাস ট্রান্সফর্মের ইউনিক বিষয়টা কি, সেটা হচ্ছে সে টি ইকুয়াল টু জিরো কন্ডিশন একটা ডিসকন্টিনিউয়াস ফাংশনের জন্য সে রেজাল্ট বের করে দিতে পারবে। এই জন্যই কিন্তু লিমিটটা জিরো মাইনাস থেকে ইনফিনিটি পর্যন্ত দেওয়া আছে। যেমন আমরা যদি ইউটির কথা চিন্তা করি, আমরা ইউটি যে ইউনিট স্টেপ ফাংশন তার যে ডেফিনিশন, সেখানে আমরা জানি ইউটি ইকুয়াল টু ওয়ান ফর টি ইজ গ্রেটার দ্যান জিরো, ইউটি ইকুয়াল টু জিরো ফর টি ইজ লেস দ্যান জিরো, হোয়াট এভার টি ইকুয়াল টু জিরো। এখানে কিন্তু ইউটির কোনো ডেফিনেশন নেই, তার মানে এই না যে ইউটির কোনো ল্যাপ্লাস বের করা যাবে না, ইউটির কিন্তু ল্যাপ্লাস বের করা, তার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করা সম্ভব। তো এরকম ডিসকন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রেও কিন্তু আমরা আসলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে পারি। সো টু পয়েন্ট ওয়ান যে ইকুয়েশনটা সেটা হচ্ছে ল্যাপ্লাসের বেসিক যে ফর্মুলাটা, ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের ফর্মুলা। এবং 2.2 এর যে ফর্মুলাটা সেটা হচ্ছে আসলে ইনভার্স ল্যাপ্লাসের ফর্মুলা, যেখানে ইনভার্স অফ এফ এস ইকুয়াল টু ওয়ান বাই টোয়াইস পাই যে জিরো সিগমা মাইনাস জে ইনফিনিটি থেকে সিগমা প্লাস জে ইনফিনিটি পর্যন্ত আমাদের লিমিট থাকবে এফ এস ই টু দি পাওয়ার এস টি ডিএস। এখানে এফ এস টা অর্থাৎ এফ অফ এস যেটা হচ্ছে আসলে এফ টি ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম ভার্সন, সেজন্য এটা এস এর রেসপেক্টে দেওয়া আছে এফ অফ এস। সেটাকে আমরা যদি ইনভার্স ল্যাপ্লাস করি আমরা পেয়ে যাচ্ছি এফ টি ইউটি। ইউটির যে ডেফিনেশন সেটা আমরা অলরেডি জানি এবং জানলাম যে কেন ল্যাপ্লাস দিয়ে কাজ করাটা সুবিধা, বিকজ এই টাইপের ফাংশন যারা ডিসকন্টিনিউয়াস তাদের জন্য কিন্তু ল্যাপ্লাস কাজ করতে পারবে। এখন আসি এই যে টেবিলটা, টেবিল 2.1, এই টেবিলটা ইম্পর্টেন্ট কারণ এই টেবিলের যে এই যে ট্রান্সফরমেশন রেজাল্ট গুলো ছিল এগুলো আমাদের এখন খুব বেশি কাজে লাগবে। এগুলো আমাদের ফার্দার আগের যখন আমরা ল্যাপ্লাস করছি ওই সময় এগুলো আমরা প্রথমে নিজেরা বের করে নিচ্ছি, তারপরে সেগুলো প্র্যাকটিস করছি। এখন আর সেই সুযোগ পাওয়া যাবে না, কারণ ট্রান্সফার ফাংশনের এই অঙ্কগুলো বা এই টাইপের ম্যাথ গুলো বেশ বড়, মানে আলাদা করে ল্যাপ্লাসকে আবার ফরমেশন চেঞ্জ করে ভাড়ায় নেওয়ার কোনো সুযোগ নেই। ডেল্টা টি থাকলে ডাইরেক্ট ওয়ান, ডেল ইউটি থাকলে ওয়ান বাই এস, এভাবে ডাইরেক্ট আমাদেরকে ল্যাপ্লাসটাকে বসাতে হবে। টি ইউটি হচ্ছে ওয়ান বাই এস স্কোয়ার, ই টু দি পাওয়ার এন ইউটি হচ্ছে এন মডুলাস অফ এন এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, ই টু দি পাওয়ার মাইনাস এটি ইউটি হচ্ছে ওয়ান বাই এস প্লাস এ। নর্মালি এই কয়টাই আমাদের বেশি কাজে লাগবে, তারপরেও নিচে সাইন ওমেগা টি ইউটি এবং কস ওমেগা টি ইউটিও দেওয়া আছে। তো এই টেবিলটা, টেবিল 2.1টা অবশ্যই সবাইকে মাথায় রাখতে হবে। এছাড়া কিন্তু
ক্লাসে মানে এক্সামে অঙ্ক করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। আরেকটা টেবিল আছে, এটার পরের টেবিলটা টেবিল 2.2, সেটাও আমাদেরকে জেনে রাখতে হবে। এখন যদি আমরা যে এক্সাম্পল 2.1 টা দেখি, এটা খুবই সিম্পল একটা ছোট্ট একটা ম্যাথ, কিছুই না। এখানে আছে হচ্ছে a e to the power minus at ut, এটাকে ল্যাপ্লাস করতে বলা হচ্ছে। a হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাহলে বাকি থাকতেছে a to the power minus at ut, যেটা একটু আগে আমরা 2.1 টেবিলের রেজাল্ট দেখে আসলাম 1 by s plus a। তার মানে এইটার জন্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম হচ্ছে capital A divided by s plus a, that would be the Laplace transform for this signal. So এটা একটা একদম বেসিক একটা এক্সাম্পল। একইভাবে এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা হচ্ছে f1s ইকুয়াল টু 1 বাই s প্লাস 3 হোল স্কোয়ার, যেটা বেসিক্যালি ল্যাপ্লাস ট্রান্সফর্ম দেওয়া আছে, এটার ইনভার্স ল্যাপ্লাসটা করতে হবে। সো ইনভার্স ল্যাপ্লাস করতে গিয়ে 1 প্লাস s প্লাস 3 হোল স্কোয়ার আসতেছে, আমরা দেখলাম উপরে টি ইউটি, এই ফাংশনের জন্য 1 বাই s স্কোয়ার আসতেছে। তার মানে এখানে 1 বা s প্লাস 3 হোল স্কোয়ারের জন্য ওইরকম একটা টিইউটি টাইপ ফর্মুলাই আসবে। সাথে এখানে s প্লাস 3 যেহেতু আছে, আমরা যদি ওই ই টু দি পাওয়ার মাইনাস এ টিইউটির ফর্মুলাটা খেয়াল করি, সেটা হচ্ছে 1 বাই s প্লাস 3 ও s প্লাস a। এইটাও আসলে 1 বাই s প্লাস 3 ও আসলে ই টু দি পাওয়ার মাইনাস 3 টি এর ফর্মুলা। সাথে যেহেতু স্কোয়ার হয়েছে, তার মানে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 3 টি টিইউটি হচ্ছে আমাদের আলটিমেটলি এই ল্যাপ্লাস ট্রান্সফর্মটার প্রপার সিগন্যাল বা ইনভার্স ল্যাপ্লাস করে আমরা যে সিগন্যালটা পাচ্ছি সেই রেজাল্টটা। সেই জন্য টেবিল 2.2 টাও একটু মাথায় রাখতে হবে বা দেখতে হবে যে এখানে কোনটা থেকে কি আসে, লিনিয়ারিটি থিওরেম বা থিওরেম গুলো কি বলছে। খুবই যেমন মেইনলি লাগে হচ্ছে টাইম শিফট থিওরেম, এফ টি মাইনাস ক্যাপিটাল টি ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এস অফ টি এফ এস। স্কেলিং থিওরেম, এটা রেগুলার স্কেল করা, এটা অত বেশি জরুরি হয় না। ডিফারেন্সিয়েশন থিওরেম গুলা লাগতে পারে যদি এদের বেসিক ডিফারেন্স থিওরেম নিয়ে কোনো মানে এটার ব্যত্যয় যদি না ঘটে, তাহলে আমি আমার বেসিক ডিফারেন্সিয়াল থিওরেম ইউজ করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মের বিষয়, বেসিক আইডিয়া টেবিল 2.1 এবং টেবিল 2.2। ল্যাপ্লাস ট্রান্সফর্মের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন। তোমাদের যদি পার্শিয়াল ফ্র্যাকশন মনে থাকে, কালকে মনে আছে পার্শিয়াল ফ্র্যাকশন কিভাবে করে? তুমি কি বলতে পারবে? পার্শিয়াল ফ্র্যাকশন কারোরই মনে নাই? কেউ বলতেছে না কথা। প্রথমে মিস উৎপাদকে বিশ্লেষণ করে মিস নিচের গুলাকে। হ্যাঁ, আমরা যখন ওই রকমই বিষয়টা ওইটাই, ল্যাপ্লাস ট্রান্সফর্ম দিয়ে আমরা যখন কন্ট্রোল সিস্টেমের ম্যাথ গুলোকে সলভ করবো, তখন আমাদের প্রতিটা ম্যাথে নর্মালি দুইটা করে মানে দুইটা অংশ, একটা হচ্ছে তার ডিনোমিনেটর, ফাংশনটা দুইটা পার্ট, একটা ডিনোমিনেটর একটা হচ্ছে নিউমারেটর। নিউমারেটরটা যেটা, সেটা হচ্ছে আমাদের উপরের অংশটা, মানে লব বলি আমরা যেটাকে বাংলায়, আর ডিনোমিনেটর হচ্ছে নিচের অংশটা। আমাদের প্রথম কাজ থাকবে এই ডিনোমিনেটর অংশটাকে এই মানে পার্শিয়ালি ফ্র্যাকশনাইজ করে ফেলা, উৎপাদকে বিশ্লেষণ করা বলতে যেটা বোঝায়, সেটা আমরা করব। সেটা করতে গিয়ে আমরা দেখবো যে কখনো কখনো এই ফ্যাক্টরাইজ করতে গিয়ে আমরা একদম রিয়েল রম্য রুট পাবো কোনো সমস্যা ছাড়া। এরপর সেকেন্ড ধাপে আরেকটা কি থাকবে যেখানে হচ্ছে কমপ্লেক্স রুট থাকতে পারে। আরেকটা আমার ধাপ থাকতে পারে রিসার্চের যেখানে তো রিয়েল রুট গতকাল আছে ছিল কিন্তু কিন্তু রিয়েল এখনো রুটটা হয় নাই। আসছে হচ্ছে মানে এখন ডেইলি চেক মাল্টিপ্লিকেশন করতে আকারে। হবে, কয়েকদিনের মধ্যে একটু হয়তো হোল্ড করো। আসবে। 2-3 মেসেজ না, কি বলে, নেট থেকেই দেখা যায়। ওইটা যখন হবে তখন আসবে যে ডেট হয়ে মানে চলে আসছে, ওইটা এখনো হয় না। ঠিক আছে।
সরি ফর দ্য ইন্টারাপশন। সো আমরা পার্শিয়াল ফ্র্যাকশনটা আলোচনা করছিলাম। তো ৩ রকমের পার্শিয়াল ফ্র্যাকশন মেইনলি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের ক্ষেত্রে বা আমরা এই ট্রান্সফার ফাংশন বের করার ক্ষেত্রে দেখব। তার মধ্যে প্রথমটা হচ্ছে ডিনোমিনেটরের রুটগুলো যখন রিয়েল, তখন তো জিনিসটা সহজ। এই যে ইকুয়েশনটা যেটা দেওয়া আছে 2.7 fs equal to 2/s+1 s+2, কি করতে হয়? এটাকে দুই ভাগে আমরা ভাগ করে ফেলবো, k1/s+1 plus k2/s+2। তারপরে একটা একটা করে ধরে s ইকুয়াল টু -1 ধরে আমরা k1 এর ভ্যালু বের করতে পারবো, s ইকুয়াল টু -2 ধরে আমরা k2 এর ভ্যালু বের করতে পারবো। আলটিমেটলি k1 এবং k2 এর ভ্যালু বের হয়ে গেলে fs এর ভ্যালুটা আমরা পাচ্ছি fs ইকুয়াল টু k1 হচ্ছে এখানে আসছে 2, 2/s+1 আর k2 আসছে -2, দ্যাট মিনস -2/s+2। আমরা জানি অলরেডি আমরা 1 নাম্বার টেবিলে দেখে আসছি e⁻−at_ut, এটার রেজাল্ট হচ্ছে 1/s+a। তার মানে এখানে এখন s+1 যেটা, তার মানে a এর ভ্যালু হচ্ছে 1। সো আমার ইনভার্স ল্যাপ্লাস আসবে ft equal to 2e⁻−t_ut and -2e⁻−2t_ut। এটা হচ্ছে আমাদের আলটিমেট ল্যাপ্লাস, ইনভার্স ল্যাপ্লাসটা আসবে। নরমালি যেটা হয় পার্শিয়াল ফ্র্যাকশন দিয়ে ল্যাপ্লাস ট্রান্সফর্ম থেকে ইনভার্স ল্যাপ্লাসে ফেরত যেতে হয়, এই জন্য এটা দেখাটা জরুরি। আর এখানে এই ফরম্যাটটার মানে এই যে রিয়েল রুটের ক্ষেত্রে কিরকম হবে পার্শিয়াল ফ্র্যাকশনাইজিংটা, সেটা এখানে জেনারেল ফর্মুলা করে দেখানো আছে। এরপর যদি আমরা এক্সাম্পল 2.3 দেখি, এখানে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে। একটু খেয়াল করি 2.14 যে ইকুয়েশনটা, এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। d square y by dt square plus 12 dy dt plus 32y equal to 32ut। এটাকে যদি আমি ল্যাপ্লাস কনফার্মেশন নিয়ে যাই ল্যাপ্লাস ফরম্যাটে, সেটা হবে কি s স্কোয়ার ys, যেহেতু এটা d স্কোয়ার y dt স্কোয়ার আছে মানে ডাবল অর্ডার ডিফারেন্সিয়েশন, সেই জন্য এটা হয়ে যাবে s স্কোয়ার ys, y এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম প্লাস 12 sys প্লাস 32ys ইকুয়াল টু 32/s, বিকজ ut এর যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন সেটা হচ্ছে 1/s। তো আমরা ডিরেক্ট এটা বলতে পারি s স্কোয়ার ys প্লাস 12 sys প্লাস 32ys ইকুয়াল টু 32/s। এবং এখানে y গুলোকে একপাশে রেখে যদি আমরা নিই, তাহলে আমরা যে রেজাল্টটা পাচ্ছি সেটা হচ্ছে 32/s ইন্টু 32 ডিভাইডেড বাই s ইন্টু s স্কোয়ার প্লাস 12s প্লাস 32। তো এখানে 32 ডিভাইডেড বাই s ইন্টু s প্লাস 4 s প্লাস 8 এইভাবে এটাকে ফ্র্যাকশনাইজ করা হয়েছে। সেই উদাহরণটা আসলে আলটিমেটলি এই যে ফর্মুলাটা আমরা একটু আগে দেখলাম সেটার সাথে মিলেই যাচ্ছে। সো ys ইকুয়াল টু আমরা এখানে তিনটা ভাগ আছে, k1/s প্লাস k2/s প্লাস 4 প্লাস k3/s প্লাস 8, এই তিন ফরম্যাটে আমরা তিন অংশে ভাগ করে নিতে পারি। এবং প্রতি অংশের জন্য যেমন s ইকুয়াল টু 0 এর জন্য আমরা k1 এর ভ্যালু পাচ্ছি, s ইকুয়াল টু -4 এর জন্য পাচ্ছি k2 এর ভ্যালু এবং s ইকুয়াল টু -8 এর জন্য পাচ্ছি k3 এর ভ্যালু। এরপর এগুলাকে আমরা ফর্মুলায় নিয়ে এসে ys ইকুয়াল টু 1/s -2/s প্লাস 4 প্লাস 1/s প্লাস 8 করে দিয়ে জাস্ট ইনভার্স ল্যাপ্লাসের যে ফর্মুলা 1/s মানে ut, 2/s প্লাস 4 মানে e⁻−4t, 2 ইন্টু e⁻−4t, আর 1/s প্লাস 8 মানে e⁻−8t, এই ফরম্যাটে নিয়ে আমরা ইনভার্স ল্যাপ্লাসটা করতে পারবো। সেটা হচ্ছে একদম বেসিক যে ফর্মুলাটা পার্শিয়াল ফ্র্যাকশনাইজিং এর। এরপরে আমরা যেটা দেখবো সেটা হবে একটু বড় বা একটু ডিফিকাল্ট, সেটা হচ্ছে রুটস আর রিয়েল অ্যান্ড রিপিটেড। তো আপাতত ব্রেক থেকে আসো, ব্রেক থেকে আসলে আমরা একাদশ আবার ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। তার একটু পরে হয়তো হতে পারে আমরা এই পার্শিয়াল ফ্র্যাকশনাইজিংটা শেষ করে ফেলবো। এরপরে আমাদের কাজ হবে আমরা নেক্সট দিন ইনশাল্লাহ ফিজিক্যাল ক্লাসে দেখা শুরু করবো হচ্ছে ট্রান্সফার ফাংশন, ওখান থেকে শুরু করবো। আপাতত এখন ব্রেক। থ্যাংক ইউ।